বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং উচ্চ মাধ্যমিক 2024 যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বলতে গেলে একদম প্রশ্ন তোমাদের হাতে তুলে দেওয়ার মতো বিষয়। অর্থাৎ আজ যে প্রশ্নটা বলবো একদম মাথায় রাখবে যে হুবহু পুরো সেম টু সেম এই প্রশ্ন তোমরা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে কিন্তু পাবে, কারণ আজ কিন্তু শেষ মুহূর্তের শেষ সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি। একদম আমরা মূল আলোচনাটা একটু অন্যরকম ভাবে আজ তোমাদের জন্য সাজিয়েছি। পুরো আলোচনা করব এবং তার সঙ্গে মূল সাজেশন। তো প্রথম আমাদের বিষয়টা কি, প্রথম বিভাগ ক, বিষয়টা ভালোভাবে বুঝে নেবে। বিভাগ ক তে আমাদের মোট কটা প্রশ্ন আসে? বিভাগ ক তে আমাদের 4টে প্রশ্ন আসে। দুটো প্রশ্ন কিন্তু আমাকে লিখতেই হবে এবং আর একটা প্রশ্ন আমি যে কোনো জায়গা থেকে লিখতে পারি, সেটা বিভাগ ক থেকেও লিখতে পারি বা বিভাগ খ থেকেও লিখতে পারি। এবার একদম এক দাগে তোমরা এবার কোন প্রশ্ন পাবে তোমাদের বলে রাখি। এবার এক দাগে আমি দুটো প্রশ্ন তোমাদের বলছি, বেশি কোনো প্রশ্ন বলবো না, একদম দেখবে ঠিক যেমন বলবো পরীক্ষার হলে আশা রাখছি ঠিক সেই প্রশ্নই আসবে। প্রথম হচ্ছে জাদুঘর থেকে একটা প্রশ্ন, একদম প্রথম কথা, অথবা তোমাদের ইতিহাস রচনার উপাদান। কি বললাম? ইতিহাস রচনার উপাদান। এই দুটো প্রশ্নর মধ্যে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে দুটো প্রশ্নই কিন্তু তোমরা কমন পাবে, তবে তোমরা দুটো প্রশ্নই পড়ে যাবে। কেমন ভাবে প্রশ্নটা আসতে পারে? জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, ফার্স্ট কোশ্চেন। এর অথবাতে থাকতে পারে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কি বোঝো? আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। ওকে, নেক্সট এবার আমরা চলে আসবো 2 দাগের প্রশ্ন। অর্থাৎ ঠিক যে প্রশ্নগুলো আমি বললাম সেই প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখবে, যদিও আমি এরপরে সমস্ত প্রশ্নের লিস্টটাও তোমাদের সামনে শেয়ার করছি। দ্বিতীয় প্রশ্ন যেটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হচ্ছে উপনিবেশবাদ। আর এই উপনিবেশবাদের সঙ্গে আর একটা প্রশ্ন বলবো, উপনিবেশবাদেই তোমার হবসন ও লেনিনের তত্ত্ব। হবসন ও লেনিনের তত্ত্ব, এই যে দুটো বিষয় আমি বললাম উপনিবেশবাদ সম্পর্কে, তো এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই পার্টটাই পরীক্ষায় আসবে। এর থেকে আর কি বলবো? কিভাবে প্রশ্ন আসবে বলে দিই। উপনিবেশবাদ বলতে কি বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক, অর্থাৎ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সম্পর্কটা দেখে রাখবে, কারণ লেজুর কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে। তার সঙ্গে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হবসন ও লেনিনের তত্ত্ব ব্যাখ্যা করো। একদম ঠিক যেমনটা বলেছি, আশা করছি পরীক্ষার হলে ঠিক এরকম সেম টু সেম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। নেক্সট চলে আসবো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নটা বুঝতে গেলে আমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হবে, কারণ এই প্রশ্নটাতে অনেক বছর অথবা কিন্তু থাকে না, আবার বেশিরভাগ ক্ষেত্রে অথবা থাকে, কিন্তু সব বছর গ্যারান্টিতে বলা যাবে না এটা অথবা থাকে। যে কারণে আমাদের এই প্রশ্নটা একমাত্র একটু বেশি প্রশ্ন পড়তে হচ্ছে। কি কি প্রশ্ন? কারণ এবছর রেলপথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, তার সঙ্গে অবশিল্পায়ন এটাও ইম্পর্টেন্ট রয়েছে, আমি বলে দিচ্ছি তোমাদের। তার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থা, বোঝা গেল? ভূমি রাজস্ব ব্যবস্থা। আর তার সঙ্গে হচ্ছে ক্যান্টন বাণিজ্য, ক্যান্টন বাণিজ্য। তো এই যে 4টে বিষয়, রেলপথ, অবশিল্পায়ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থা এবং ক্যান্টন বাণিজ্য, এই 4টের ভেতরে কিন্তু যে কোনো দুটো পার্ট বা একটা পার্ট কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। অতএব আমি গ্যারান্টি দিয়ে এখানে কেউই বলতে পারবে না যে এই প্রশ্নটা আসবে না বা এটা আসবে না বা এটা আসবে না বা এটা আসবে না। এই প্রশ্নটার জন্য কিন্তু তোমাদের বেশি পরিমাণে পড়তেই হবে, যে কারণে আমি তোমাদের একটা চালাকিও পরে বলছি, একদম এট লাস্ট আমরা বলছি। এবার আমি 4 নম্বর প্রশ্নটা আলোচনা করার আগে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে সেটা একটু বলে নিই। কিভাবে প্রশ্নগুলো আসতে পারে? একদম ওপেন কোশ্চেনই আসবে, তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন খুব একটা আসে না। কি? রেলপথ থেকে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং তার প্রভাব আলোচনা করো। আচ্ছা, অবশিল্পায়ন থেকে কি আসতে পারে? ভারতে অবশিল্পায়নের কারণ ও ভারতীয় অর্থনীতির উপর তার প্রভাব আলোচনা করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থা থেকে কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং লাস্ট কি রয়েছে? ক্যান্টন বাণিজ্য থেকে তো ওপেন কোশ্চেন, যে ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলো কি, এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল। তো এই পার্টটা কিন্তু তোমাকে 4টে পার্টের মধ্যে একটা পার্ট আসবে। আমি লাস্ট বলছি, একটা ক্লু বলে দেবো আমি, সেখানে অনেকটা তোমার হেল্প হয়ে যাবে এবং সব থেকে কম পড়ে তুমি কিভাবে ইতিহাসে ফুল মার্কস কমন পাবে সেটাও বলবো, লাস্ট মিনিট সাজেশনের মধ্যেই বলবো। নেক্সট লাস্ট আমাদের 4 নম্বর কোশ্চেনে চলে আসি। 4 নম্বর কোশ্চেনে কি একদম তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আলিগড় আন্দোলনে সৈয়দ আহমদের ভূমিকা। ঠিক আছে স্যার, সৈয়দ আহমদের ভূমিকা। এর সঙ্গে আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে চীনের 4th মে
আন্দোলন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আন্দোলন, এর সঙ্গে আরো একটা পড়বে যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কার। দেখো আমি তোমাদের এমন কোনো সাজেশন দেব না যে সাজেশন পড়ে তোমরা পরীক্ষার হলে কমন পাবে না, কারণ বিগত বছরে যেটা বুঝেছি হুবহু কমন দিয়েছি ছাত্রছাত্রীদের এবং ছাত্রছাত্রীরা কমন পেয়েছে। আমার প্রশ্ন সংখ্যা হয়তো একটা দুটো বেশি থাকবে, কিন্তু তাই বলে এমন নয় যে পরীক্ষার হলে গিয়ে বিপাকে পড়বে। যা বলবো তাই আসবে, একটা দুটো বেশি প্রশ্ন হতে পারে। কি বললাম বোঝা গেল? চলো তাহলে কি কি বললাম। আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা, চীনের চৌঠামে আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কার। প্রশ্নগুলো কিভাবে আসতে পারে? আলিগড় আন্দোলনের প্রসারে স্যার সৈয়দ আহমদের ভূমিকা কি ছিল, চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো, আর একটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো। তো বুঝতে পেরেছো, একদম ওপেন কোশ্চেন বললাম কিন্তু এই চারটে প্রশ্নের মধ্যে আমাকে দুটো প্রশ্ন লিখতেই হবে, আর একটা প্রশ্ন আমি এখান থেকেও লিখতে পারি, এখান থেকেও লিখতে পারি। এবার তোমাদের লিখতে হবে মোট কটা প্রশ্ন? 5টা প্রশ্ন। তাহলে দেখো সব থেকে মজাদার জায়গা কোনটা, এই 1 দাগের প্রশ্ন আর 2 দাগের প্রশ্ন কিন্তু তোমরা লিখবে। অর্থাৎ আমি বলবো বিভাগ ক থেকে 1 দাগের প্রশ্ন এবং 2 দাগের প্রশ্ন, এই দুটো প্রশ্ন পড়ো, দুটো প্রশ্ন ভালো করে কমন নিয়ে যাও একদম শান্তিপূর্ণভাবে। নেক্সট দেখো আমি বলে রাখি, এই 4 নম্বর পার্টটা আমি খুব ভালো করে পড়তে বলবো, কারণ চীনের চৌঠামে আন্দোলনটাও খুব সহজ এবং খুব ভালো লেখা যায়, আলিগড় আন্দোলনেও তাই, আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেও তাই। আবার এদিকে দেখো রেলপথটাও অনেকটা সহজ, অবশিল্পায়নও সহজ, ভূমি রাজস্ব ব্যবস্থাও সহজ, ক্যান্টন বাণিজ্যটাও সহজ। যার যে সেক্টরটা ভালো মনে হয়, আমি বলছি না এই দুটো পড়ো, তার মধ্যে যে কোনো একটা সেট খুব ভালো করে পড়ো, যে কোনো একটা 3 অথবা 4, তাহলে দেখবে একটা কম পড়া লাগছে, আবার অল্প পড়লেও হয়ে যাচ্ছে। এই হলো তোমাদের বিভাগ ক। বিভাগ ক থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বললাম, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করো। এর পরের আলোচনায় আমরা চলে যাব বিভাগ খতে। এবার বন্ধুরা আমরা সরাসরি দেখে নিই বিভাগ খ থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসছে। তো দেখো আমি চালাকিটা কিন্তু বিভাগ কতেও তোমাদের শিখিয়ে দিলাম যে কিভাবে তোমরা কোন কাজটা করবে, কোন প্রশ্নটা বাদ দিতে পারো, এবং কোন দুটো প্রশ্ন অবশ্যই পড়বে, আর কোন একটা সেক্টর। মানে বিভাগ কতে আমরা 4টে প্রশ্ন মোট দিলাম, তার মধ্যে কিন্তু আমরা বলেছি 3টে প্রশ্ন পড়ো, মানে 3টে সেট, 3টে প্রশ্ন, 1 2 পড়েছি আর 3 4 এর মধ্যে যে কোনো একটা। এখানেও কিন্তু সেই চালাকিটা তোমাকে করতে হবে। কি কি? একদম প্রথম প্রশ্ন তোমাদের বলি, যেখান থেকে তোমাদের এবছর প্রশ্ন একদম হুবহু তোমরা কমন পাবে, সেটা হচ্ছে ভারত শাসন আইন, আর একটা হচ্ছে তোমার রাওলাট আইনের যে উদ্দেশ্য। তো যাই হোক, এখানে প্রশ্ন কিভাবে আসবে? প্রথম প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এবং এই আইনের গুরুত্ব। আর রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন বিরোধিতা করেছিল। জাস্ট এই দুটো প্রশ্ন, আশা করছি দুটোই পাবে। নেক্সট 6 দাগে আমি একটাই প্রশ্ন রেখেছি এবং একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে নৌবিদ্রোহের কারণ ও ফলাফল। বোঝা গেল? 7 দাগে চলে আসো, এই জায়গাটা যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। যেমন করে আমরা প্রথম ক বিভাগে আমরা একটা সেটে 4টে প্রশ্ন বললাম, যেখানে আমরা রেলপথ প্রবর্তন বলেছিলাম, অবশিল্পায়ন বলেছিলাম, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তোমার ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত বলেছিলাম, ক্যান্টন বাণিজ্য বলেছিলাম। 4টে প্রশ্ন, অনেকটা বেশি প্রশ্ন। যারা এখনো পড়ে পারেনি তারা টোটাল 4টে প্রশ্নে বাদ দিয়ে দাও, অন্য 3টে ভালো করে পড়ো বলেছিলাম। আমি এক্ষেত্রেও তাই বলবো, যারা পড়ে পারেনি তারা এই টোটাল এই 4টে প্রশ্নের একটাও পড়া লাগবে না, এই 4টেকে টোটাল বাদ দিয়ে দাও। কারণ কি? কারণ আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আমাদের লিখতে হবে মোট 5টা প্রশ্ন, দুটো লিখতে হবে ক বিভাগ থেকে, দুটো লিখতে হবে খ বিভাগ থেকে, আর একটা প্রশ্ন যে কোনো একটা বিভাগ থেকে। তো আমি কি বলেছি, ক বিভাগ থেকে আমরা 3টে প্রশ্ন রেডি করে যাচ্ছি, খ বিভাগ থেকে আমরা 3টে প্রশ্ন রেডি করে যাচ্ছি, তাহলে মোট 6টা প্রশ্ন আমি হাতে করে নিয়ে যাচ্ছি। অতএব আমার একটা প্রশ্ন নিয়ে অতটা টেনশন থাকার কথা না। বোঝা গেল কি বললাম? চলো, তো প্রশ্নগুলো কিভাবে আসতে পারে একটু জেনে নাও, প্রশ্নটা পরীক্ষার হলে দেখবে তখন মজা লাগবে। প্রথম ঠান্ডা লড়াই থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। আচ্ছা, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা থেকে ওপেন কোশ্চেনই আসে প্রত্যেকবার, যা মানে যে বছর আসে, সেটা হচ্ছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, এটাও ঠিক তাই ওপেন কোশ্চেন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের বিবরণ দাও। আর নেক্সট আরেকটা যেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন, সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের নীতিগুলো কি কি ছিল এবং এই আন্দোলনের উদ্দেশ্য কি। আর 8 নম্বর প্রশ্ন, যেটা একদম সবার কমন প্রশ্ন এবং সবাই জানে কোন প্রশ্ন আসবে, একটা হচ্ছে সার্ক থেকে আসবে আর একটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আসবে। সার্ক থেকে কি প্রশ্ন রেডি রাখবে, সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্য এবং এর কার্যাবলী কি ছিল। আর তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কি প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য গুরুত্ব আলোচনা করো, আর কিছু দরকার নেই। তাহলে আমি কি বললাম, দেখো আমার চালাকিটা কোথায়, মোট আমি কটা প্রশ্ন বলছি, 6টা প্রশ্ন বলছি, তোমাকে লিখতে হবে 5টা। এসব মতো দেখো, প্রথম ক বিভাগে আমি 3টে প্রশ্ন পড়তে বলেছি, আর খ বিভাগে আমি বলছি এই প্রশ্নটা, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা। এই মোট 6টা প্রশ্ন পড়লে তুমি 3টে প্রশ্ন কমন পাবে। বোঝা গেল? আর এই প্রশ্নটা যে প্রশ্ন আমার কমন আসবে আমি জানি,
কিন্তু আমি এটা পড়তে বলবো না, কারণ এইটা পড়তে গেলে আমাকে 4টে পড়তে হবে, এটাই হলো মূল কথা। কারণ এই 4টের মধ্যে একটা আসবে, আমি টোটাল পার্টটাকেই অ্যাভয়েড করে দিলাম, দরকার নেই আমার। এই হলো টোটাল সিস্টেম লাস্ট মিনিট সাজেশনের। এবং এই 6টা প্রশ্ন তোমরা রেডি করে পরীক্ষা দিতে যাও, শুধু এটুকুই বলবো, আর কিছু বলার নেই। ভালো করে পড়ো, 6টা কোশ্চেন খুব সুন্দর করে লেখার চেষ্টা করো। ভালো, এতদিন আশা রাখছি তোমরা রেডি করে ফেলেছো, পরীক্ষা হলে শুধু রিপ্রেজেন্ট করো, একদম পুরো মাথার মধ্যে বয়ে নিয়ে চলে যাও এই 6টা প্রশ্ন। ওকে, চলো এবার প্রশ্নগুলো দেখে নাও। বন্ধুরা তাহলে আমরা পরপর প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথম হচ্ছে বিভাগ কতে, আমি তোমাদের যেটা অবশ্যই বললাম যে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা এবং আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কি বোঝো, আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়ো। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক কি, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এটাও কিন্তু তাই, প্রত্যেকে পড়বে এবং এটাই খুব সুন্দর করে লিখবে। 3 নম্বর প্রশ্নটা আমি তোমাদের বলেছি যারা একটু দুর্বল আছে তারা অ্যাভয়েড করতে পারো, কারণ এখানে কিন্তু 4টে প্রশ্ন পড়তেই হবে যদি তুমি কমন পেতে চাও। কি, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব, ভারতের অবশিল্পায়নের কারণগুলো কি কি ও ভারতের অর্থনীতির উপর তার প্রভাব, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্য এবং এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল। তোমাদের বলে রাখি, কেউ যদি এই সেটটা না পড়ো তাহলে কিচ্ছু যায় আসে না। দ্বিতীয় কথা, 4 নম্বর প্রশ্ন কি আসবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খানের কৃতিত্ব, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও তার ফলাফল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো। তো আমি তোমাদের প্রত্যেককে বলেছি যে এই 3 দাগের প্রশ্নটা অথবা এই 4 দাগের প্রশ্নটা, দুটোর মধ্যে যে কোনো একটা করো। মোট যে 4টে প্রশ্ন রয়েছে, এই যে 1 2 3 4, মোট 4টে প্রশ্নের মধ্যে যে কোনো 3টে প্রশ্ন রেডি করে যাও, কারণ পরীক্ষায় তোমার এখান থেকে 2টো প্রশ্ন লিখতে হবে, 2টো প্রশ্ন লিখতে হবে। আর ক্ষয় ভাগ থেকেও তোমাকে 2টো প্রশ্ন লিখতে হবে, আর একটা কোশ্চেন যে কোনো জায়গা থেকে। তো 3টে প্রশ্ন যদি এখান থেকে তুমি 3টে রেডি করো আর নিচের থেকে যদি তুমি 3টে রেডি করো, তো স্বাভাবিকভাবে তুমি কিন্তু 5টা কোশ্চেন লিখে আসতে পারবে। বিভাগ খ থেকে কি প্রশ্ন বলেছি। প্রথম প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও তার শর্তাবলী আলোচনা করো, অথবা রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল। 6 নম্বর প্রশ্ন যেটা আসবে, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণতা তাৎপর্য। 7 নম্বর প্রশ্ন যেটা বলেছি, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো, অথবা ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো, অথবা কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের বর্ণনা দাও, অথবা জোট নিরপেক্ষ নীতি কি ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কি। আমি বলেছি কি এই 7 দাগের প্রশ্ন টোটাল পড়ার কোনো প্রয়োজনই নেই, টোটালি বাদ দিয়ে দাও 7 দাগের প্রশ্ন, পড়ার দরকার নেই। আচ্ছা, আর 8 দাগের প্রশ্নটা কি, সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্য কার্যাবলী কি, অথবা ভারত স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। তাহলে আমি এট লাস্ট বলে দিই, একদম দুর্বল যারা রয়েছে, যারা কিছু পড়োনি এখনো পর্যন্ত ভাবছো যে রেডি করতে হবে, একদম মানে 1 ঘন্টায় রেডি করো যে প্রশ্নগুলো, 5 বার পড়ো, পরীক্ষাতে চলে যাও। কি কি প্রশ্ন পড়বে, প্রথম 1 দাগের প্রশ্ন আমি বলে দিই, 1 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, আচ্ছা এই 3 দাগের একটা প্রশ্ন আমি পড়বো না, 4 দাগের যে 3টে প্রশ্ন রয়েছে এই 3টে প্রশ্নের মধ্যে আবার চৌঠা মে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, সেটাও বলে দিই। আচ্ছা, নেক্সট বিভাগ খতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 5 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন এবং 8 দাগের প্রশ্নটা, অর্থাৎ সার্কিটটা, আর 7 দাগের প্রশ্নটা বাদ দেবো। বোঝা গেল কি বললাম। এই মোট 6টা কোশ্চেন। কোন 6টা কোশ্চেন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 1 দাগের একটা, 2 দাগে একটা, দুটো, তারপরে আমরা চলে আসব 4 দাগের একটা, অর্থাৎ 3টে। এবার বিভাগ খতে আমরা চলে আসব সরাসরি 5 দাগে একটা 4টে, 6 দাগে একটা 7টা এবং 5টা, এবং তারপরে 8 দাগে একটা, যেটা হচ্ছে 6টা। এই 6টা কোশ্চেন আমরা পড়ে পরীক্ষার হলে যাবো। বোঝা গেল কি বললাম। এই হলো তোমাদের শেষ মুহূর্তের শেষ সাজেশন, এর থেকে ভালো সাজেশন আমার দ্বারা দেওয়া সম্ভব না, এই বলে রাখলাম। ফাইনাল পরীক্ষার দিন কথা হবে। আজকের মধ্যে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তার থেকে বড় কথা প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যেও, এটাই বলার ছিল। ধন্যবাদ।